5.8.1 যেটা ডিজাইন প্রবলেম ওয়ান ওয়ে স্ল্যাবের, যেটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। আমরা ওয়ান ওয়ে স্ল্যাব কিনা সেটা চেক করি ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে স্ল্যাব থিকনেস বের করি, এবং স্টেপ 3 তে আমরা শুরুতে গিয়ে থেমে যাই, যেখানে আমরা তোমার টোটাল ফ্যাক্টর লোড পর্যন্ত বের করি। আজকে আমরা বাকিটুকু শুরু করব। সো মোমেন্ট বের করতেছি, তো মোমেন্ট লাগবে। আমরা আগে বলেছি যে যে কোনো কিছু ডিজাইন করতে গেলে কিন্তু মোমেন্ট লাগে। মোমেন্ট কেন লাগে? কারণ আমরা যদি রিইনফোর্সিং বারের এরিয়া বের করতে চাই, তার সাথে মোমেন্টের ডাইরেক্টলি সম্পর্ক রয়েছে, কারণ রিইনফোর্সিং বারের মাধ্যমেই মোমেন্টটা কিন্তু রেজিস্ট হয়। তো ফার্স্টে আমার মোমেন্ট লাগবে, এবং যত যেখানে যেখানে ডিফ্লেকশন সেখানেই মোমেন্ট ক্রিয়েট হবে, এবং ওইখানেই আমাদের কিন্তু রিইনফোর্সিং বার বসাতে হবে। তোমরা দেখতে পাইতেছো যে এখানে 3 রকম বিমের মোমেন্ট ডায়াগ্রাম দেওয়া আছে। ডান পাশেরটা এটা হলো এক্সটেরিয়র স্ল্যাব, আর এটা হচ্ছে এক্সটেরিয়র বিম। এটা কিন্তু বিম, এটা কলামের মতন দেখা গেলেও যেহেতু এটা স্ল্যাব পড়তেছি, ডেফিনেটলি স্ল্যাব কিন্তু বিমে বসানো। সো এটা হবে কি এক্সটেরিয়র বিম। এটা এটা হবে ইন্টেরিয়র বিম। আর এটা এক্সটেরিয়র স্ল্যাব কেন? তার ডান পাশে কোনো স্ল্যাব নাই, বাম পাশে একটা স্ল্যাব আছে, সুতরাং এটা এক্সটেরিয়র স্ল্যাব। এবং এক্সটেরিয়র স্ল্যাবের এক ডান সাইডের বিমটা হচ্ছে এক্সটেরিয়র বিম, বাম পাশের বিমটা হচ্ছে ইন্টেরিয়র বিম। তো এই অবস্থা এই ধরনের একটা স্ল্যাব যদি থাকে, এবং এই প্রত্যেকটা কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা কোন ডিরেকশন? শর্ট ডিরেকশন, কিন্তু যেহেতু এটা ওয়ান ওয়ে স্ল্যাব, সবই কিন্তু শর্ট ডিরেকশন, ইন্টেরিয়র হোক এবং এক্সটেরিয়র হোক, অথবা ক্যান্টিলিভারই হোক। এটা কি ক্যান্টিলিভার? সবগুলি শর্ট ডিরেকশন ক্যান। এখন এখানে আমরা যদি আমাদের স্ল্যাবটা এক্সটেরিয়র হয়, তাহলে অবশ্যই তার দুই সাইডে দুইটা বিম থাকবে, ডান সাইডের বিম থাকবে, বাম সাইডের বিম থাকবে। আমরা দেখব কোন বিমটা এক্সটেরিয়র। যদি দেখি, তাহলে সেখানের সেখানের মোমেন্টের যে আমরা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এই যে ডায়াগ্রাম, এখানে এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ, এবং এটা কি পজিটিভ মোমেন্ট। এটা তো মোমেন্ট ডায়াগ্রাম। সো মোমেন্ট ডায়াগ্রামের যেটা এক্সটেরিয়র বিমের পাশে যে নেগেটিভ, তার মানে এটা এক্সটেরিয়র নেগেটিভ। এই যে এক্সটেরিয়র নেগেটিভ হবে এটা। আর ইন্টেরিয়র বিমের সাথে যতটুকু মোমেন্ট আছে সেটা হবে ইন্টেরিয়র নেগেটিভ, আর মিড স্পানে হবে মিড স্পান পজিটিভ। তো সেই অনুযায়ী আমরা তখন ফর্মুলাগুলো দেওয়া আছে, যেভাবে আমরা বিমে পড়েছি অনেকটা সেরকমই একই জিনিস। 1/10 WT ln স্কয়ার হচ্ছে mu5, আর মিড স্পান পজিটিভ mu6 হচ্ছে 1/14 WT ln স্কয়ার, আর এক্সট্রা নেগেটিভ হচ্ছে 1/24 WT ln স্কয়ার। এবং ln কি? ক্লিয়ার স্প্যান, এক বিমের ফেজ থেকে আরেক বিমের ফেজ। আর WT হচ্ছে 1.2 ডেড লোড এবং 1.6 ল্যাব লোড, এটা আমরা অলরেডি বের করেছি। তদ্রূপভাবে যদি বিমটা ইন্টেরিয়র হয়, যে বিমের ডান পাশে বাম পাশে আরো দুটো স্ল্যাব, ইন্টেরিয়র স্ল্যাব হয়, সেই ক্ষেত্রে ডান পাশ বাম পাশে ডান পাশ বাম পাশে বিম থাকবে, তখন বিম স্ল্যাব থাকবে, তাহলে সেই স্ল্যাবটা হয়ে যাবে ইন্টেরিয়র স্ল্যাব। নাও আমাকে এখন দেখতে হবে যে সাপোর্টটা কিভাবে আছে। ওকে, দিস ইজ ইন্টেরিয়র নেগেটিভ, mu4, সে হচ্ছে দিস,
মিড স্পান পজিটিভ mu3 হচ্ছে 1/16 WTL স্কয়ার, আর এখানে আরেকটা নেগেটিভ আছে, এটা হচ্ছে ইন্টেরিয়র স্ল্যাব। তো স্বাভাবিকভাবে এটা ইন্টারনেগেটিভ। ইন্টেরিয়র স্ল্যাব মানে তার দুই পাশে দুইটা আরো স্ল্যাব আছে, তার মানে এটা ইন্টারনেগেটিভ। ইন্টারনেগেটিভে মোমেন্ট হচ্ছে 1/11 W2L স্কয়ার। তার মানে কি এই ইন্টারনেগেটিভ এবং এই ইন্টারনেগেটিভ সেম, তোমরা দেখতে পাইতেছো এই যে। আর ক্যান্টিলিভার হলে সেটা তো সবাই জানে, একটাই একটাই মোমেন্ট হবে নেগেটিভ, এবং সেটা হচ্ছে 1/2 W10 স্কয়ার। এই যে মোমেন্ট ডায়াগ্রাম দেখলাম, আমরা বলেছি মোমেন্ট ডায়াগ্রামের উল্টা কিন্তু ডিফ্লেকশন ডায়াগ্রাম। সেই ক্ষেত্রে আমি এক্সটেরিয়র স্ল্যাবের ডিফ্লেকশনটা আমি যদি পুরোটা ডিফ্লেকশন আঁকি, তাহলে ডিফ্লেকশন ডায়াগ্রামটা দেখো। এই যে মিড স্পানের নিচে ডিফ্লেকশন হলো, সাপোর্টের উপরে মিড স্পানের নিচে, এই যে সাপোর্টের, এই যে ডিফ্লেকশনটা, এই যে আমি লাল রেখা দিয়ে আঁকলাম ডিফ্লেকশন ডায়াগ্রাম। প্রতিটা ক্ষেত্রে তোমরা দেখতে পাইতেছো ডিফ্লেকশন ডায়াগ্রামের অপোজিট হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম। আমরা বলছি কিন্তু যে ডিফ্লেকশনকে কাউন্টার ব্যালেন্স, কারণ বাস্তবে কিন্তু স্ল্যাব কি বিম যাই বলো না কেন, বাস্তবে কিন্তু এভাবে সে ডিফ্লেক্ট করে থাকে না। বাস্তবে কিন্তু তার একেবারে স্ট্রেইট থাকে। আর ডিফ্লেক্টেড করে যদি থাকতো তাহলে তো সে ভেঙেই পড়ে যেত। এই যে ডিফ্লেকশনটা কেন থাকে না, কারণ এই ডিফ্লেকশনকে ডেফিনেটলি নিউট্রালাইজ করা হয়েছে। এবং এই নিউট্রালাইজ করার জন্য ঠিক অপোজিট আরেকটা ডায়াগ্রাম লাগবে, যেটা প্লাস মাইনাস কাটাকাটি করে নিউট্রাল হওয়ার কথা। তো এখানেও তাই, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে এইটা নিচে এইটা উপরে, তার মানে এই একটার একটাকে কাটাকাটি করে তখন সোজা হবে। একই কথা এখানেও প্রযোজ্য, সব জায়গায় প্রযোজ্য হচ্ছে একই কথা। তো সেটা অপোজিটটা কি তাহলে, কোন ডায়াগ্রাম? ডিফ্লেকশন ডায়াগ্রামের অপোজিট এবং ইকুয়াল আরেকটা ডায়াগ্রাম লাগবে তাকে নিউট্রাল করার জন্য। তাহলে সেই ডায়াগ্রামটা কি? মোমেন্ট ডায়াগ্রাম, BMD, ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সো ওই মোমেন্ট ডায়াগ্রামের মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে ডিফ্লেকশন কি নিউট্রাল হয়ে যাচ্ছে এই মোমেন্টের মাধ্যমে। এখন যেই মোমেন্টের মাধ্যমে সে নিউট্রাল হয়ে যাচ্ছে ডিফ্লেকশন গুলো, ওই মোমেন্ট যদি আমরা অ্যাসাইন করতে পারি তাহলে তো ডিফ্লেকশন জিরো হবে। আর মোমেন্ট আমরা যদি অ্যাসাইন করি, কিভাবে করব? কারা এই মোমেন্টটাকে বানাবে? মনে করো একদল, আমরা যদি বলি যে এই কাজটা হয়ে যাক, কিন্তু বললে তো আর হবে না, কাউকে না কাউকে অ্যাসাইন করতে হবে। তারা কারা? মনে করো শ্রমিক। এখানেও আমরা বলতেছি যে মোমেন্ট ডিফ্লেকশনকে নিউট্রাল করে, কিন্তু এই মোমেন্ট সৃষ্টি করার জন্য কাউকে না কাউকে তো দায়িত্ব দিতে হবে কংক্রিটের। তো কংক্রিটের ভিতরে কে ঢুকে আছে? সিমেন্ট, স্যান্ড, খোয়া, পানি, প্লাস রেইনফোর্সিং বার। এই দুই দলের মধ্যে শুধু রিএনফোর্সিং বারই দায়িত্ব নিচ্ছে এই মোমেন্ট ক্রিয়েটের। এবং তারপরে তার তোমরা নমুনাও দেখতে পাইতেছো। ফর্মুলা হচ্ছে এস সমান কি? রো বিডি। এই যে স্টিলের পরিমাণ আমরা বের করতেছি রো বিডি করে। তাহলে এখানে মোমেন্টের ভূমিকাটা কোথায়? মোমেন্টের ভূমিকাটা কিন্তু এটার ভিতরে ঢুকে আছে, রো এর ভিতরে। তোমরা জানো যে রো এর ফর্মুলার ভিতরে মোমেন্টের ভূমিকা রয়ে গেছে। মোমেন্ট না থাকলে রো বের করতে পারবা না। আর বি তো আমরা আগেই জানি 1 ফিট, স্ট্রিপের 12 ইঞ্চি, আর ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ দ্য স্ল্যাব। আর বিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, বি তখন উইথ অফ দ্য বিম, ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ দ্য বিম। কিন্তু বিমের ক্ষেত্রে রো বের করতে গেলে মোমেন্টের সাহায্য লাগবে। তো সেই জন্য আমাদের এই মোমেন্টের ডায়াগ্রাম, এবং এই মোমেন্টের ডায়াগ্রাম কোথায় কি কোনটা কি সব ভালো করে বুঝে রাখতে হবে। সো আমরা তো ক্লিয়ার হয়ে গেলাম। এবং আমাদের স্ল্যাব যেটা আমরা ডিজাইন করতেছি সেটা কিন্তু এক্সটেরিয়র প্যানেল, তার মানে এই আমাদের কনসেন্ট্রেশন এখন এখানে থাকবে। আমাকে বের করতে হবে এক্সটেরিয়র নেগেটিভ mu7, আমাকে বের করতে হবে মিড স্পানের মোমেন্ট mu6, এবং আমাকে বের করতে হবে ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট mu5। ফর্মুলাগুলো তোমরা দেখতেই পাইতেছো এই যে। আমরা একটু পরে ফর্মুলাগুলো এখন ইউজ করব।
ফার্স্টেই নেগেটিভ মোমেন্ট এন্ড এক্সটেরিয়র সাপোর্ট, যেটা একটু আগে দেখছি ডান দিকেরটা 1/24 WT ln স্কয়ার। এলএনটা গত ক্লাসে আমরা বলে দিয়েছি যে 15 ফিট হচ্ছে বিমের সেন্টার টু সেন্টার, আর বিম হচ্ছে কি 18 ইঞ্চি করে, তার মানে কি 1.5 ফিট করে বা টোটাল বাদ যাবে। ওকে, আমরা ফিরে যাচ্ছি তোমার স্ল্যাবের ছবিতে। আমরা ডিজাইন করতেছি এইটা, এবং শর্ট ডিরেকশনেরটা হচ্ছে 15 ফিট। আমরা কিন্তু শর্ট ডিরেকশনেই কাজ করবো সবসময়, কারণ এটা ওয়ান ওয়ে স্ল্যাব। লংটা কিন্তু আমরা কাজ করবো না। লং এর মান কত? 32 ফিট। নাও এই বিমের সেন্টার থেকে একেবারে এই বিমের সেন্টার দেওয়া আছে 15 ফিট, কিন্তু আমার লাগবে এলএন বিমের ফেস টু ফেস। এই প্রতিটা বিম কত ইঞ্চি করে? উইথ 18 ইঞ্চি করে। এখন আমি তাহলে এখান থেকে 9 ইঞ্চি, এখান থেকে যদি 9 ইঞ্চি বাদ দেই তাহলে ফেস টু ফেস হয় কিন্তু 9 9 18 ইঞ্চি মানে 1.5 ফিট। 15 ফিট ফিট থেকে 1.5 ফিট বাদ দিলে তুমি ফেস টু ফেস এলএন পেয়ে যাবা। এবং এলএন তোমরা বহু বের করেছো আগে, এগুলো তোমাদের কাছে ক্লিয়ার। সো ফর্মুলা অনুযায়ী আমরা যখন ফর্মুলা বসায় দিলাম, এক্সটেরিয়র নেগেটিভ ফর্মুলার মধ্যে সমস্ত মান বসায় দাও, 2.56 ফিট চলে আসবে। এরপরে আসো নেগেটিভ পজিটিভ মোমেন্ট এট মিড স্পান, 1/14 WT Allen square, 4.38 cubic feet. Negative moment at interior support, 1/10 WT Allen square. Total factor load হচ্ছে 0.3362 কিপ পার ফিট, তাহলে 6.13 ফিট। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে বড় মোমেন্ট হচ্ছে 6.13 ফিট। এটা হচ্ছে ম্যাক্সিমাম তোমার মোমেন্ট। নাও আসো ডি চেক। বিমেও কিন্তু টেবিল থেকে আমরা বিমে কি করেছিলাম? টেবিল থেকে তোমাদের আমরা বিমের টোটাল ডেপথ বের করেছি। এরপর ওখান থেকে 1 লেয়ার বা 2 লেয়ার বার হিসাব করে ডি বের করি। কিন্তু ডি কে আমরা কিন্তু আবার চেকও করেছিলাম। ওখানে আমরা রো ইকুয়াল টু রো ম্যাক্স ধরি, কারণ রোর মান জানা ছিল না, এবং সর্বোচ্চ মোমেন্টটা নেই। ওখানেও আমরা 3টা মোমেন্ট পাইছি, এখানেও 3টা মোমেন্ট, সর্বোচ্চ মোমেন্টটা নিচ্ছি। তো এখানেও আমাদের ডি চেক করতে হবে, কারণ আমরা টেবিল থেকে ফর্মুলা ইউজ করে কিন্তু এইচ নিয়েছি, এবং সেই অনুযায়ী ডিও আমরা বের করি। আমরা দেখি আমাদের স্ল্যাবের যে এখানে ইউ ক্যান সি দ্যাট টেবিল থেকে যখন আমরা নেই আমাদের এক্সটেরিয়র প্যানেল বা 1N কন্টিনিউয়াস প্যানেল, তোমরা দেখতেই পাইতেছো L/24, এটা হলো স্ল্যাবের। বিমের কিন্তু 1N কন্টিনিউয়াস হলে L/ অন্য ফর্মুলা কিন্তু আসলে মানে মেবি সম্ভবত 18.5। যাই হোক, স্ল্যাবের ক্ষেত্রে L/24। L হচ্ছে স্পান লেংথ ইন শর্ট ডিরেকশন, সো 15 ফিট আমরা 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিচ্ছি, তাহলে 7.5 ইঞ্চি আসছে। তারপর তোমার দের 60 গ্রেড না হয় যদি অন্য কোনো গ্রেড হয় তার একটা কারেকশন আছে, আবার নর্মাল ওয়েট না হয় যদি লাইট ওয়েট হয় তার একটা কারেকশন আছে। আমাদের দুইটাই কারেকশন করতে হয়েছে। কারেকশন করার পরে 7.5ই রয়ে গেছে। এবং ইফেক্টিভ ডেপথ বের করার জন্য স্ল্যাবের ক্লিয়ার কভার অলওয়েজ 1 ইঞ্চি অ্যাপ্রক্সিমেট, সেই হিসাবে বার করে আমাদের ইফেক্টিভ ডেপথ প্রোভাইডেড হচ্ছে 6.5। এখন আমাকে দেখতে হবে 6.5 আদৌ আছে কিনা। 6.5 এই যে থিকনেস, ইফেক্টিভ ডেপথ, এই যে 3টা মোমেন্ট বের করেছি, 3টা মোমেন্ট থিকনেস কম হলে মোমেন্ট বাড়বে, এটা মনে রাখতে হবে। আবার থিকনেস যদি মোটা হয় তাহলে মোমেন্ট কমবে, কারণ তোমরা জানো যে পাতলা জিনিস বেশি ডিফ্লেকশন হয়, মোটা জিনিস কম ডিফ্লেক্টেড হবে। আর ডিফ্লেকশনের সাথে যেহেতু মোমেন্ট জড়িত, ডিফ্লেকশন বেশি মোমেন্ট বেশি। কিন্তু ডিফ্লেকশন কখন বেশি হয়? যদি জিনিসটা পাতলা হয়। তো এখানেও আমরা সর্বোচ্চ মোমেন্টটা নিচ্ছি 6.13 কি ফিট। আমরা দেখি যে সর্বোচ্চ মোমেন্টের জন্য কতটুকু থিকনেস দরকার। তো ডি বের করার জন্য বিমের মতন সিমিলার প্রসিজিওর, সুতরাং এখানে নতুন কিছুই নাই। সর্বোচ্চ মোমেন্টটাকে লেখা হইলো রো ইকুয়াল টু রো ম্যাক্স, এগুলো তোমরা জানো, এতে কোনো এটা সবাই জানে। তারপর এম ইকুয়াল টু 5 mn করা হয়েছে। এম ইউ ছিল 6.13 কিপ ফিট।
12 দিয়ে গুণ করে কিপ ইঞ্চিতে নিয়ে যাওয়া হয়েছে। 0.9 হচ্ছে ফাই, রো এর মান রো ম্যাক্স সমান ধরা হয়েছে। নাও এই যে বিমে এটা আমরা বিমের উইথ বসাইতাম, কিন্তু এখানে আমরা আমরা বলেছি তুমি যেই ডিরেকশনে তোমরা করো না কেন ওই ডিরেকশনে 1 ফিট করে স্ট্রিপ কেটে নেওয়া হয় এস্টিমেশন এবং কস্টিং এর সুবিধার্থে ক্যালকুলেশন করার জন্য। তো সেটা হচ্ছে 1 ফিট স্ট্রিপের 12, বাকি সব বসানোর পরে ডিআরসে 2.26 ইঞ্চি, 2.26 ইঞ্চি। তো সেই হিসাবে আমরা দিয়েছি 6.5, তার মানে আমাদেরটা আরো কি সেফ সাইডে রয়ে গেছে। এখানেও যদি কোনো কারণে ওকে না হয় একেবারে বিমের মতন সেম প্রসিডিউর, বিমে যেমন আমরা আবার একটু এজটাকে বড় করে নিয়েছি, তো এখানে তখন করে সেটা নিতে হবে। তো ডি চেক হয়ে গেল, কাজ এখন একটাই বাকি, বিমেরও যখন ডি চেক হয়ে যায় তখন আমরা পরবর্তী কাজই হচ্ছে রেইনফোর্সিং বার বের করা। এখানেও তাই। তো ফার্স্টে আমাদের টেম্পারেচার শ্রিঙ্কেজ স্টিল বের করতে হবে। দুই রকম স্টিল তোমরা আগের ক্লাসে দেখেছো যে 1 ওয়ে স্ল্যাবে এবং 2 ওয়ে স্ল্যাবে সবসময় দুই রকম স্টিল, কিন্তু 1 ওয়ে স্ল্যাবে লং ডিরেকশনে কোনো মেইন বার নাই, শর্ট ডিরেকশনে খালি মেইন বার বসানো আছে। তো ফার্স্টে আমরা বের করব, অবশ্যই ফার্স্টে আমাদেরকে বের করতে হবে তোমার টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ স্টিল বারটা আগে বের করতে হবে। এবং এই যে তোমরা দেখতে পাইতেছো টেম্পারেচার বার শ্রিঙ্কেজ স্টিল, এবং গত ক্লাসে আমরা বলেছিলাম এর তিনটা নাম। এর তিনটা নাম, প্রথম নাম হচ্ছে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ স্টিল, কারণ এই বারের মেইন কাজ হচ্ছে যে কোনো ডিরেকশনে টেম্পারেচার চেঞ্জের কারণে হোক বা শ্রিঙ্কেজের কারণে হোক যে সংকোচন বা সম্প্রসারণ হয় কংক্রিটে, তা আটকানো, যদি না আটকায় তাহলে কি ক্র্যাক হবে, এই জন্য তার নাম টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ বার। এর আরেকটা নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন স্টিল বা বাইন্ডার, কারণ তারা শর্ট ডিরেকশনের মেইন বারকে ধরে রাখার জন্য, বেঁধে রাখার জন্য তা একটা কাজ করে। যেমন এখানে প্রত্যেকটাতে এখানে ওয়্যারিং করা হয়েছে, দেখতেই পাইতেছে শর্ট ডিরেকশনের সাথে এই টেম্পারেচার বারের। তাদের এই বারের আরেকটা নাম আছে মিনিমাম স্টিল অফ কি স্ল্যাব, মিনিমাম স্টিল অফ স্ল্যাব। মিনিমাম স্টিল অফ স্ল্যাব কেন বলা হয়, আমরা দেখতে পাইতেছি লং ডিরেকশনে কোনো রকম বারের প্রয়োজন নাই, কারণ ওই ডিরেকশনে কোনো লোড যায় না, আর যেহেতু যাবে না তার মানে ডিফ্লেকশন হবে না, আর ডিফ্লেকশন যদি না হয় তাহলে কি টেনশনও হবে না, টেনশন না হলে কি হবে, টেনশন না হলে ক্র্যাকও হবে না, তার মানে কোনো বারেরই প্রয়োজন নাই। ওকে, কিন্তু তারপরেও দিলাম, কারণ সংকোচন সম্প্রসারণ হইতে পারে টেম্পারেচার চেঞ্জের কারণে, বা শ্রিঙ্কেজ অফ সিমেন্টের কারণে সংকুচিত হতে পারে, এতে স্ল্যাব কি ফেটে যেতে পারে। তো এইটা একমাত্র আটকানোর উপায় হচ্ছে কংক্রিট ফেটে যায়, রেনফোর্সিং বার তো আর ফাটে না, তো কংক্রিটের এই ক্র্যাককে আটকানোর একমাত্র হচ্ছে বন্ড করে দেওয়া কারোর সাথে, যাতে ছুটতে না পারে। আর এই বন্ডিং করার জন্য অবশ্যই বেস্ট বন্ডিং ম্যাটেরিয়াল হচ্ছে মাইল স্টিল। তোমরা জানো যে রেইনফোর্সিং বার হচ্ছে মাইল স্টিল দিয়ে বানানো, এই জন্য আমরা মাইল স্টিল দেই, নাইলে কিন্তু কংক্রিট যদি অন্য কোনো কিছুর সাথে বন্ড করতে পারতো তাহলে কিন্তু আমরা লং ডিউরেশনে সেটাই বসাইতাম, যেমন করো ব্যাম্বু স্টিক বা উডেন স্টিক, বাঁশের কঞ্চি যেটা, এগুলো আমরা বসায় দিলেও কিন্তু কাজ হইতো। কিন্তু এরা টেম্পারেচারের বা শ্রিঙ্কেজের কারণে যে সংকোচন বা সম্প্রসারণ হয় সেটা রেজিস্ট করতে পারবে না। তো সেই জন্য আমরা বাধ্য হয়ে রেইনফোর্সমেন্ট বসাতে কি বাধ্য হয়েছে আর কি, এই জন্য এর নাম মিনিমাম স্টিল। তো ফার্স্টে আমরা বের করব এটা, বের করার পর তোমরা দেখতেই পাইতেছো যে এদেরকে কিন্তু একটা স্পেসিং জুড়ে বসানো হয়েছে, এবং স্পেসিং মানে হচ্ছে এইবারের সেন্টার থেকে এইবারের সেন্টার। হ্যাঁ, এটা আমরা বের করবো এক্ষুনি। তারপর বসানো নিয়মও আমরা বলেছি, যতক্ষণ পর্যন্ত ক্র্যাঙ্ক বার শুরু হয় নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা একটার পর একটা ইকুয়াল স্পেসিং এ বসানো। এই যে ক্র্যাঙ্কটা শর্ট ডিরেকশনে ক্র্যাঙ্ক বারের শুরু হচ্ছে এখান থেকে, বাম দিকেও হচ্ছে এখান থেকে,
তাহলে এখানে একটা টেম্পারেচার বার বসে আছে লম্ব, এখানে একটা বসছে। যখন বার ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠে গেছে, মানে মেইন বার এই যে এটা, যখন ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠছে, ওকে, দুই সাইডে একই কথা প্রযোজ্য হবে। সেক্ষেত্রে যেটা আমরা বলতেছি যে কি খেয়াল রাখার জন্য, আমরা এখানে কিন্তু ক্র্যাঙ্ক যতক্ষণ শুরু হয় নাই শর্ট ডিরেকশনে ততক্ষণ পর্যন্ত কিন্তু বারগুলো একটার পর একটা একটার পর একটা সুন্দর করে পাশাপাশি বসানো। যখন ক্র্যাঙ্ক হয়ে গেছে সেখানে টেম্পারেচার বার যেটা বসাইছে, যেটা আগের ক্লাসে বলছি, আজকে আমাদের তোমাদেরকে রিপিট করতেছি যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা। দেখতে পাইতেছে একটা একটা এদিকে এই যে, এবং এই এটা যে বসছে এটা কিন্তু হলুদ বারের নিচে বাধাই করে দেওয়া হয়েছে, এই যে এভাবে করে বেঁধে দেওয়া আছে, মানে উপরে কিন্তু। পরের যে পরের যে টেম্পারেচার বার এটা একেবারে বটম জায়গায় ওই তোমাদের শাটারিং এর কাছে বসছে এটা। এবং তোমরা যদি ভালো করে এই জায়গাটা খেয়াল করে দেখো, এই যে একটা মোটর ব্লকের উপর দিয়ে যেই বারটা গেছে, যেটা শর্ট ডিরেকশনে বার, যেটা ক্র্যাঙ্ক হয় নাই, শর্ট ডিরেকশনে বার যেটা ক্র্যাঙ্ক হয় নাই, ওর সাথে গিয়ে বসছে। আর প্রথমটা কোথায় বসছে? শর্ট ডিরেকশন যে বারটা ক্র্যাঙ্ক হয়েছে, ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠছে, তার সাথে গিয়ে বসছে। এবং উপরে যখন গেছে, উপরে উপরে যখন শর্ট ডিরেকশনে যে ক্র্যাঙ্ক বারটা উপরে বসছে তার সাথে বসছে, কিন্তু শর্টের ওটার নিচে, নিচে মানে নিচে বটমে বসছে, তারপর শর্টটা গেছে। আর যখন পরের বারটা, সেটা হলো কোথায় গিয়ে বসলো? শর্ট ডিরেকশনে যেই বারটা আমরা ক্র্যাঙ্কের উপরে উঠাই নাই, নিচ দিয়ে টেনে নিয়ে যাচ্ছি, তার সাথে গিয়ে বসছে। এবং এইখানে কিন্তু এইটার আগে গেছে, তারপর টেম্পারেচারটা আসছে। আমি এখানে ক্লিয়ার করতেছি আর জিনিসটা, এই যে শর্ট ডিরেকশনে যে বার ক্র্যাঙ্ক হয় নাই যাচ্ছে, ওকে, তা বাকি অংশ আমি এখান থেকে আঁকতেছি বুঝাবার জন্য। যে কি বুঝাবার জন্য? যে এখানে শর্টটা নিচ দিয়ে গেছে, তার জাস্ট উপর দিয়ে গেছে এই কে, এই টেম্পারেচার বারটা। ওকে। আর এখানে উপরে যখন ক্র্যাঙ্ক হয়ে এরা গেল, এই যে গেল, চলে গেল, এখানে টেম্পারেচার বারটা কিভাবে বসছে? উপরেই বসছে, কিন্তু কার নিচ দিয়ে গেছে? শর্টটার নিচ দিয়ে গেছে। এই যে এখানে থামাইলাম, আবার এই যে নিয়ে আসলাম। সো তোমরা পরিষ্কার দেখতে পাইতেছো দুইটার দুই ধরনের ছবি আসছে এখানে। এক নম্বর যেটা ছবিটা, এটা হচ্ছে উপরে, কিন্তু উপরে হলো কি শর্ট, লাল, লাল বারটা উপরে, তার নিচে টেম্পারেচার বার। আর দুই নম্বর যে ছবিটা দেখতেছো, এটা হচ্ছে নিচে, কিন্তু এখানে শর্টটা নিচে, টেম্পারেচারটা উপরে। তো দুইটা কিন্তু দুই রকম ছবি দেখতে পাইতেছো। তার মানে এটা হয়ে যাবে জিগজাগ আকারে, একবার একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে করে যাবে। যেমন এটা এখানে উপরে, এটা এটা কিন্তু নিচে। তদ্রূপ পাবে এটা উপরে, এইবার নিচে, তারপরেরটা কিন্তু আবার নিচে, আবার পরেরটা উঠছে, তারপর আবারটা নিচে, এরকম করে করে টেম্পারেচার বারগুলি এই যে এই যে চলে আসছে, বসানো হয়েছে। তো এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বসানোর একটা নিয়ম আছে, তোমরা জানো যে অনেকে যেটা করে ফেলে যে ওকে এখানে আমার সবগুলি একটার পর একটা পাশাপাশি আছে, তাহলে উপরেও এখানেও কিন্তু একটার পর একটা পাশাপাশি বসাই দিবে, তখন নিচে কিন্তু পুরো খালি হয়ে যায়। তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে যদি স্পেসিং কোনো কারণে, কথার কথা মনে করো 4 ইঞ্চি করে আছে, তাহলে এখান থেকে পরবর্তী যেটা, এই যে বারটা গেছে, এই যে একটা বার উপরে আছে আর এই যে একটা বার উপরে আছে, এই দুটা বারের মধ্যবর্তী দূরত্ব তখন 8 ইঞ্চি হবে, কারণ এইটা কিন্তু নিচে, কিন্তু এখান থেকে এটা নিচে, তারপর আবার এই যে উপরে, 8 ইঞ্চি খেয়াল রাখতে হবে। যেমন এই নিচের বার আর এই নিচের বারের দূরত্ব 8 ইঞ্চি, কারণ এখান থেকে এতটুকু 4, এখান থেকে এতটুকু 4। কেন 4? যদি এটা 4 ইঞ্চি করে হয়। তো এই মেকানিজম খেয়াল রাখতে হবে তোমাদের।
তো আমরা এখন টেম্পারেচার বারটাই নিয়ে আসছি, টেম্পারেচার বার, এবং সে অনুযায়ী ফর্মুলা লিখতে হবে 50 গ্রেড। আমাদের স্টিল হচ্ছে 50 গ্রেড ফর্মুলা, সুতরাং টেম্পারেচার স্টিল রেশিও এটা কিন্তু সলিড ভ্যালু আছে। 40 গ্রেডের জন্য রো হচ্ছে 0.0020 আর 60 গ্রেডের জন্য 0.0018, যেটা আমরা গত ক্লাস দেখাইছি। সুতরাং ফর্মুলা লিখো এএসটি সমান রো এসটি বি এইচ, খেয়াল রাখতে হবে এটা কিন্তু এইচ, খেয়াল রাখতে হবে এইচ। তো সব মান বসায় দাও, 0.18 ইঞ্চি স্কোয়ার পার ফিট। আমরা 10 মিলি বার বা 3 নম্বর, অথবা 12 মিলি বা 4 নম্বর ইউজ করতে পারবো। তবে খেয়াল রাখতে হবে টেম্পারেচার বারের থেকে মেইন বার বড় হইতে পারবে, সমান হতে পারবে, কিন্তু ছোট হইতে পারবে না মেইন বার, এটাও খেয়াল রাখতে হবে। ওকে, স্পেসিং ফর্মুলা আমরা এখানে ডিরেক্টলি ফর্মুলার মধ্যে বসাই দিছি, যেটা এস ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু 12 ইন্টু এ বি divided by AST. তো 12 হচ্ছে 1 ফিট স্ট্রিপের 12 ইঞ্চি। এবি হচ্ছে যে বারটা আমরা সিলেক্ট করতেছি, যেমন আমরা 3 নম্বর সিলেক্ট করলাম, তাহলে এরিয়া কত 0.11। আর এএসটিটা যেটা হচ্ছে যেই বারটা আমরা লাগবে, যেটা আমরা পেয়েছি, সেটা কোনটা, এই যে 0.18। তাহলে বসায় দাও, সমস্ত বসানোর পরে 7.33 ইঞ্চি আসবে। স্পেসিং নিচের দিকে রাউন্ড আপ করতে হয়, তোমরা জানো তো, এটাকে 7 ইঞ্চিতে রাউন্ড আপ করা হয়েছে। আমরা গত ক্লাসে বলেছি যেখানে স্পেসিং সেখানে কিন্তু এস ম্যাক্স। সুতরাং এস ম্যাক্স টেম্পারেচার বারের দুইটা ফর্মুলা আছে, একটা হলো 5H, একটা হলো কনস্ট্যান্ট ভ্যালু 18 ইঞ্চি। তো 37.5 আর 18 ইঞ্চির মধ্যে যেটা ছোট সেটা নিতে হবে, তার মানে এটা না হয়েছে। সুতরাং আমরা দিয়েছি 7 ইঞ্চি, আমার এস ম্যাক্স 18 ইঞ্চি, তার মানে কি ওকে। কোনো কারণে এস ম্যাক্স ক্রস করে গেলে এস ম্যাক্স এর ভ্যালুটাই দিতে হবে। ফর এক্সাম্পল, আমাদের এস ম্যাক্স 18 ইঞ্চি, আর যদি 7 ইঞ্চির জায়গায় আমাদের আসছিল 7 ইঞ্চি, মনে করলাম 7 ইঞ্চি আসলো না, 20 ইঞ্চি আসছে, কিন্তু আমাদের এস ম্যাক্স 18 ইঞ্চি, তাহলে আমরা 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 তখন 18 ইঞ্চি করে দিব। Use 10 millibars at the rate of 7 inches center C/C, মানে center to center in long direction। আমরা লং ডিরেকশনে কি টেম্পারেচার বসাবো 7 ইঞ্চি দূরে দূরে। পরবর্তী কাজ মেইন স্টিল বের করা। বিমে আমরা কি করতাম, ফার্স্টে মিড স্পান বের করতাম, তারপর ইন্টেরিয়র নেগেটিভ, তারপর এক্সটেরিয়র নেগেটিভ। তো এখানেও সেম জিনিস, হুবহু সেম প্রসিজিওর। তো ওকে, মেইন স্টিল, মিড স্পানের স্টিল, মিড স্পান, মোমেন্টটা লিখলাম 4.3 কিপ ফিট, যেহেতু কিপ ফিট ছিল কিপ ইঞ্চিতে নিছি। এবং বি লাগবে, বি তো আমরা আগেই বলেছি 1 ফিট স্ট্রিপের 12 ইঞ্চি, আর ডি আমরা আগে নিয়েছি 6.5 ইঞ্চি। আগে রো লাগবে, রোর ফর্মুলাটা লিখো, মোমেন্ট সবকিছু বসাও, 5.9 এফসি প্রাইম 3, আর বি হচ্ছে 1 ফিট স্ট্রিপের 12, ডি হচ্ছে 6.5। সো এভাবে 4 ডিজিট পর্যন্ত নিবা, এগুলো তোমাদের আগে অভ্যাস হয়ে গেছে বিম ক্যালকুলেশনের সময়, সুতরাং এগুলো কিছু নতুন না। রো পেয়ে যাওয়ার সাথে সাথে তোমরা বিমেও কিন্তু রো বিডি করছিলে। এর আমরা রো বিডি, রো বি, বি মানে 1 ফিট স্ট্রিপের 12, এটা সবসময় খেয়াল রাখতে হবে, এবং ডি হচ্ছে 6.5, আসলো 0.18 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এ খেয়াল করতেছো বারবার ইঞ্চি স্কোয়ার পার ফিট আসতো, বিমে কিন্তু আমরা শুধু বলতাম এত ইঞ্চি স্কোয়ার, পার ফিট শব্দটা আসতো না, কারণ ওখানে যা তাই। কিন্তু এখানে আমরা যে 1 ফিট করে কেটে নিছি, সমস্ত কিছু ক্যালকুলেশন এখন 1 ফিটের বেসিসে হবে। এন্ড বিম স্ল্যাবটা যত ফিট লম্বা, তত ফিট দিয়ে গুণ করলে টোটাল স্টিল পেয়ে যাব। ওকে, 1 ফিট। আমরা এখানে থিমটা আমি বুঝাই দিচ্ছি, যে ফর এক্সাম্পল এত ইঞ্চি স্কোয়ার পার ফিট, এখানে আমাদের অঙ্কে কি হবে, আমরা কিন্তু শর্ট ডিরেকশনেরটা বের করতেছি। আমরা এখন ছবিতে যাচ্ছি, ছবিটাতে বুঝাই দিতেছে। ওকে, আমরা কিন্তু 1 ফিট কেটে নিলাম, কথার কথা 1 ফিটটা কিভাবে কাটলাম, একইভাবে বিমের সেন্টার লাইনটাকে, আর এখানে যে আরেকটা বিম আছে তার সেন্টার লাইন। ওকে, এই যে 1 ফিট কাটছে, কতটুকু 32 ফিট, তার মানে এরকম করে 32টা 32টা স্ট্রিপ হবে এরকম করতে করতে।
এবং সবই কিন্তু শর্ট ডিরেকশনে। এবং এক একটা স্ট্রিপে আমি রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট যদি তোমাদের জন্য সাজাই দেই তাহলে চোখে পড়বে। দেখো, ভালো করে দেখো। ওকে, এই যে আসতেছে, তারপর এই যে নামবে, তারপর এই যে ক্র্যাঙ্ক হবে, এই যে উঠে গেল। আর আরেকটা ক্র্যাঙ্ক হবে না, আরেকটা সোজা যাবে, সেটাও আঁকতেছি। একটা ক্র্যাঙ্ক, একটা সোজা, কিন্তু এই যে একটা সোজা আমি 1 ফিট স্টেপে টাকছি এরকম। এনে যতগুলি হবে আমার 32টা খণ্ডে 32 দিয়ে গুণ করলে আমি সব পেয়ে যাব। ওইটাই হচ্ছে যে আমরা যা বলতেছি, বারবার বলতেছি যে ক্যালকুলেশন হচ্ছে পার ফিট স্ট্রিপ। এখন 32টা খণ্ড হলে 32 দিয়ে গুণ করলে আমরা টোটাল স্টিল পাবো। তো মিড স্প্যানেরটা ফার্স্টে আমরা বের করছি, কিন্তু একটা ব্যাপার এখানে অতিরিক্ত যেটা বিমে নাই, সেটা হলো যে আমরা আগে বলেছি যে স্ল্যাব শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন, দুই ডিরেকশনই কিন্তু সে কি সংকুচিত হয় বা সম্প্রসারিত হয় টেম্পারেচারের কারণে। সুতরাং একজন ইঞ্জিনিয়ারকে কিন্তু তোমাদের দুই ডিরেকশনে চেক করতে হবে যে সংকোচন সম্প্রসারণ কি কোন যদি হয় কোনো কারণে সেটা রেজিস্ট হচ্ছে কিনা। কিন্তু শর্ট ডিরেকশনে আমরা যেটা এখন বের করতেছি শর্ট ডিরেকশনের বার, এখানে তো টেম্পারেচার বার বসানোর কথা না। আমাদের শর্ট ডিরেকশন আছে, এখানে টেম্পারেচারের ব্যাপারটা আসতেছে কেন? কেন আসতেছে আমরা বলতেছি যে বিম লং শর্ট স্ল্যাব কিন্তু লং এবং শর্ট দুই ডিরেকশনেই কিন্তু সংকুচিত সম্প্রসারিত হয় টেম্পারেচারের কারণে। এখন এই ডিরেকশনে যদি সে সংকুচিত হতে চায়, ওকে, আমি সংকুচিত হতে গেলে এরকম অ্যারো দিলাম, এখান থেকে সংকুচিত হয় এরকম আসতে চাবে। আর যদি সে সম্প্রসারিত হতে চায় তাহলে এরকম এভাবে আউটার দিকে সে সম্প্রসারিত হতে চাবে। সংকোচন বা সম্প্রসারণ যাই ঘটতে চাক, এখানে কিন্তু মেন বার বসে আছে অলরেডি। মেন বার কিন্তু তার মেন কাজ ছিল লোড ট্রান্সফার করা। এর অর্থ কোন কোন যেই সমস্ত জায়গায় টেনশন হয় সেই টেনশনকে রিলিজ করে দেওয়া। কোথায় কোথায় টেনশন হচ্ছে? মিড স্পানে নিচে, এই বাম পাশে, ডান পাশে, কি বিমের কাছে উপরে। তো এদের কাজ হচ্ছে এই তিন জায়গা থেকে টেনশন রিলিজ করা। কিন্তু একই সাথে তারা আরেকটা কাজ করতেছে, যদি কোনো কারণে এখানে সংকোচন সম্প্রসারণ ঘটতেও চায় সেটাও কিন্তু তারা রেজিস্ট করে একসাথে। মানে একই সাথে সে দুইটা কাজ করে, সোজা কথা। এখন এখন যদি এমন ঘটে যে একই সাথে তাদের দুইটা কাজ করার কথা কিন্তু তারা করতে পারলো না, তখন কি ঘটবে? তাদের মেইন কাজ কি? ওকে, মেইন কাজ হচ্ছে লোড ট্রান্সফার করা বা টেনশন রিলিজ করা তিন জোন থেকে। এই যে জোন 1, 2 আর এই যে 3, তিন জায়গায় টেনশন হবে, এখানে উপরে হবে, মিড স্প্যানের নিচে, আবার ডান সাইডে জোন 3 উপরে। এই সমস্ত জায়গা থেকে সে টেনশন রিলিজ করবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু একই সাথে আমাকে চেক করতে হবে যে এরা এই তিন জোনে যে সংকোচন সম্প্রসারণ হবে সেটাও কি রেজিস্ট করতে পারে কি না। এবং সেটা কিভাবে উপায়? সেটা হলো যে টেম্পারেচার বার, যে কোনো ডিরেকশনে টেম্পারেচার বার কতটুকু লাগবে সেটা কিন্তু আমরা অলরেডি একবার বের করছি। কিরকম? আমরা একটু আগে যেটা বের করেছি সেটা যদি আমরা বলতেছি যে টেম্পারেচার বার, ইউ ক্যান সি দি টেম্পারেচার শ্রিঙ্কেজ স্টিল। যদিও আমরা এটা লং ডিউরেশনে বসাচ্ছি, যেহেতু লং ডিউরেশন কেউ নাই দেখে ফার্স্টেই বলছি এটা লং ডিউরেশনে, কিন্তু শর্ট হোক কি লং হোক সব জায়গায় কিন্তু টেম্পারেচার বার এতটুকু পরিমাণ যদি বার থাকে লং শর্ট ডিরেকশনে, তাহলে ওই ডিরেকশনে কোনোদিনই শ্রিঙ্কেজের জন্য বা টেম্পারেচারের কারণের জন্য সংকোচন সম্প্রসারণ হবে না। লং এর জন্য তো বসাই দিলাম, তাহলে তো ওই লং এর ডিরেকশনের ঝামেলা তো শেষ। এখন আমরা শর্ট ডিরেকশন আমাকে দেখতে হবে যে এই পরিমাণ স্টিল আছে কিনা মেইন বারে। ওকে, আমরা দেখি আছে কিনা। যখন আমরা মেইন বার ক্যালকুলেশন করলাম শর্ট ডিরেকশনে মিড স্পানের, দেখতেছি আমাদের পার ফিটে লাগবে এত, কিন্তু এএসটির মান কত? 0.180 ইঞ্চি স্কয়ার পার ফিট। এর অর্থ লং শট যেই ডিরেকশনে আমি তাকাই না কেন, মিড স্পানে বলি কি সাপোর্টের কাছে উপরেই বলি, যে কোনো জায়গায় যে কোনো ডিরেকশনে আমার এই অঙ্কে এই পরিমাণ যদি পার ফিট স্টিল থাকে,
তাহলে ওই জোনে বা ওই জায়গায় বা ওই ডিরেকশনে কোনো রকম সংকোচন সম্প্রসারণ ঘটতে পারবে না। সেটা মেইন স্টিলই থাকুক কি টেম্পারেচার স্টিলই থাকুক, সেটা লংই থাকুক কি শর্টই থাকুক। সো আমরা এখানে মিড স্পানে শর্ট ডিরেকশনে বের করছি আমাদের স্টিল আমরা দিচ্ছি 0.184 ইঞ্চি স্কোয়ার, কিন্তু মিড স্পানে শর্ট ডিরেকশনে যদি এই পরিমাণ স্টিল মেইন স্টিলের থাকে তাহলে টেম্পারেচার কারণে শ্রিঙ্কেজ আর হবে না, তা আমাদের তার চেয়ে বেশি আছে, সেই জন্য এএসটির উপরে আছে, তার মানে ওকে। যদি এমন ঘটতো আসলো আমাদের 0.84 ইঞ্চি স্কোয়ার, যদি এমন ঘটতো আর কি, তাহলে আমরা দেখলাম যে ওকে মিড স্পানে তো লাগতেছে 0.084 ইঞ্চি স্কোয়ার পার ফিটে, তো সেখানে আমি যদি এই পরিমাণ স্টিল বসাই দিই লোড ট্রান্সফার হবে, টেনশন রিলিজ হবে, কিন্তু ওই মিড স্পানে যদি কোনো সংকোচন ঘটে সেটা রেজিস্ট হবে না। কেন? সংকোচন রেজিস্ট করার জন্য আমার দরকার 0.180 ইঞ্চি স্কোয়ার। তখন আমরা কি করব? তখন ছবিটা কিন্তু উল্টা এরকম হয়ে যাবে, ওকেটা হয়ে যাবে নট ওকে। তখন আমাদেরকে এই স্টিলের পরিমাণই সমপরিমাণ দিতে হবে ওই জায়গায়। তো এরকম যদি ঘটে সামনে তাহলে আরো বুঝতে পারবো আমরা। আমরা আগে মিড স্পানটা ক্লিয়ার করি। ওকে, মিড স্পান এটা ওকে হয়ে গেল। তাহলে আমরা এখানে 10 মিলি বার নিচ্ছি, ইচ্ছা করলে 4 নম্বরও নিতে পারবো 12 মিলি। সেম ফর্মুলা 12, এ বি হচ্ছে 0.11, এবং যেটা যে স্টিলটা আমরা বের করেছি সেটা নিচে বসার ক্যালকুলেশন করে দেখলাম 7.17, নিচের দিকে রাউন্ড আপ করলাম 7। নাও এস ম্যাক্স বের করতে হবে, এটা মেইন বারের এস ম্যাক্স আগে একটু আগে দেখছো 5H, মেইন বার এটা 3H, আর দ্বিতীয় ফর্মুলা আগের মতোই আছে কনস্ট্যান্ট 18। এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 18, আমরা দিচ্ছি 7, ম্যাক্সিমাম হচ্ছে 18, তার মানে ওকে। নাও এখন আসো যে কথাটা এখানে ইংলিশে লেখা আছে সেই জিনিসটা আমরা এখন সাইড থেকে বোঝানোর চেষ্টা করতেছি আসলে কি লিখতেছি। এই ছবিতে মিড স্পানের মিড স্পান কিন্তু এখান থেকে এতটুকু, এবং এখানে বার বসানো হয়েছে, আমরা মিড স্পানের বারের কথা বলি, এই যে একটা, তারপর এই যে, তারপর এই যে, নাও আমাদের অঙ্কে কত আসছে? আমাদের অঙ্কে মিড স্পানে বার আসছে একটা থেকে আরেকটার দূরত্ব 7 ইঞ্চি। মিড স্পানে আমরা বার বসিয়েছি 10 মিলি বার, মানে 3 নম্বর, এট দ্য রেট অফ 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। দেখতেই পাইতেছে এরকম করে বাকিগুলো, কিন্তু মিড স্পানের বার দুই সাপোর্টের কাছে অল্টারনেট ক্র্যাঙ্ক করা হয়েছে। দেখো আমরা এখন ক্র্যাঙ্কের অংশটুকু অন্য কালি দিয়ে আঁকতেছি, মিড স্পানের এই বারটা ক্র্যাঙ্ক হয়েছে, এই যে এই বারটা ক্র্যাঙ্ক হয়েছে, ইউসি এইবার ক্র্যাঙ্ক হয় না কিন্তু। তার মানে কি, মিড স্পানে আমরা 7 ইঞ্চি দূরে দূরে বসাইছি একটার পর একটা সেন্টার টু সেন্টার, বাট বোথ সাপোর্টে তারা একটা ক্র্যাঙ্ক হয়ে গেছে একটা ক্র্যাঙ্ক হয়নি, একটা ক্র্যাঙ্ক হয়েছে একটা ক্র্যাঙ্ক হয় না, এটাকে আমরা অল্টারনেটেড ক্র্যাঙ্ক বলি। একই অবস্থা বাম পাশের সাপোর্টেও দেখতে পাচ্ছ যে এইটা ক্র্যাঙ্ক হয়েছে, এটা ক্র্যাঙ্ক হয়েছে। তাহলে আমরা কি বললাম? ইউজ 10 millibar at the rate of 7 inches center center at mid span and will be alternated crank at কি both সাপোর্ট। বোথ সাপোর্ট বলতে রাইট সাপোর্টটা হচ্ছে এই যে বিমের দিকে, আর লেফট সাপোর্টটা হচ্ছে এই বিমের দিকে, ঠিক আছে? the and will be alternated crank at both সাপোর্ট, মানে আমাদের এখানে একটা এক্সটার্নাল সাপোর্ট আর একটা ইন্টারনাল সাপোর্ট আছে। এই সাপোর্ট কিন্তু এখানে বিম, সাপোর্ট বলতে এই যে উপরে আমরা ক্র্যাঙ্ক করে নিয়ে গেছি ওই জায়গাটুকুকে মিন করা হচ্ছে আর কি। তাহলে
মিড স্পানে যদি গ্যাপ 7 করে হয় তাহলে দুই ক্র্যাঙ্কের মধ্যবর্তী দূরত্ব কত হবে? পরিষ্কার তোমরা বুঝতেই পারতেছো কত হবে। 7 আর 7 কত? 14 ইঞ্চি। ওকে, 7 সাথে করে 14 ইঞ্চি। তাহলে কথাটা কি আমরা ওখানে কি লিখবো? Use 10 millibar at the rate of 7 inches center at midspan and will be alternated cranked at both support. The distance between two alternated crank is 14 inchi. এখানেও কিন্তু তাই 14 ইঞ্চি। প্রতিটা দুই ক্র্যাঙ্কের মধ্যবর্তী দূরত্ব ডাবল হবে, 7 যোগ 14 ইঞ্চি। সো তোমরা দেখে ফেললা, বুঝে ফেললা, আশা করি এটা দেখবে ভালো করে। তো ওই কথাটাই আমরা এইখানে বলেছি। Use 10 millibar at the rate of 7 inches center at midspan in short direction and will be alternated cranked at both support. As a result, spacing of two CKD money cranked bars at this section will be 14 inches center. আমরা যা এতক্ষণ দেখাইলাম অত্যন্ত কনসেপচুয়াল একটা ম্যাটার দেখাইছি, যেখানে আমরা বারবার বলে আসি যে এই কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার কারণে এক্সট্রা টপ কিভাবে হিসাব করা হয় স্ল্যাবে অনেক ইঞ্জিনিয়ার সেটা জানে না। অনেক ইঞ্জিনিয়ার সে এক্সট্রা টপ ক্যালকুলেশনে ভুল করে ফেলে। বিমে কিন্তু এক্সট্রা টপের কোনো ক্যালকুলেশন লাগে না। উপরে সাপোর্টের কাছে যদি 3টা বার থাকে, 2টা স্ট্রেট, মাঝেরটা হয়ে যায় অটোমেটিক এক্সট্রা টপ। কিন্তু স্ল্যাবে কিন্তু তা না, স্ল্যাবে কিন্তু এক্সট্রা টপ হিসাব করে বের করতে হবে। আমরা অলরেডি 2 সাপোর্টে ক্র্যাঙ্ক করে নিয়ে গেছি বার। এখন প্রতিটা 2 ক্র্যাঙ্কের মাঝে আমার এক্সট্রা টপ লাগবে কিনা দেখতে হবে, লাগলে কয়টা লাগবে সে অনুযায়ী বসাতে হবে। তো আমরা এখন সাপোর্টে যাচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। ফার্স্টে আমরা ইন্টেরিয়র সাপোর্ট, ইন্টেরিয়র সাপোর্টের দিকে গেলাম এবং সেটা মোমেন্টটাও লিখলাম। ডি আগের মতো 1 ফিট, স্ট্রিপের 12 ইঞ্চি, ডি আগের মতোই 6.5। রো লিখো, মান সব বসাও, রো পাবে, রো বিডি করো 0.26 ইঞ্চি স্কয়ার পার ফিট। যে কোনো জোনই আমরা বলেছি ইন্টেরিয়র নেগেটিভ, এক্সটেরিয়র নেগেটিভ, মিড স্পান পজিটিভ, সব জায়গায় কিন্তু দেখতে হবে মেইন বারের পরিমাণ টেম্পারেচার শ্রিঙ্কেজ স্টিলের পরিমাণের নিচে নামছে কিনা। যদি নামে তাহলে টেম্পারেচার শ্রিঙ্কেজের পরিমাণ নিতে হবে, আর যদি বড় হয় তাহলে তো তাই। আমার টেম্পারেচার বার যেটা স্টিল 0.180 ইঞ্চি স্কয়ার পার ফিট, কিন্তু আমার লাগতেছে 0.26 ইঞ্চি স্কয়ার পার ফিট। এর অর্থ আমি যদি এই পরিমাণ স্টিল দেই, এতে ইন্টেরিয়র নেগেটিভ জোনে টেনশন রিলিজ হবে, পাশাপাশি টেম্পারেচার চেঞ্জের কারণে কোনো সংকোচন বা সম্প্রসারণ ঘটলে সেটাও রেজিস্ট হবে। ওকে, সেই জন্য আমাদের এটাই আমরা এটা দিচ্ছি যেহেতু তার চেয়ে বড় আছে। এন্ড বসাবো কিভাবে? লাস্টের যে কয়েকটুকু পয়েন্ট রয়ে গেছে, এটা খুব কেয়ারফুলি তোমাদের জানতে হবে। এটা এক্সট্রা টপের কনসেপচুয়াল ক্যালকুলেশন এটা। ওকে, পয়েন্ট আমরা ব্যাখ্যা করতেছি এক্ষুনি, বাট এখানে তো অনেক কিছু লেখা নাই, আমরা সবকিছু রাফে লিখে ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করবো। এখন আমাদের ইন্টেরিয়র সাপোর্টে লাগতেছে প্রতি ফিটে 0.26 ইঞ্চি স্কয়ার পার ফিট। এই যে পার ফিট শব্দটা আসছে, আমরা ধরে নিলাম এক, যদি এরকম হয় যে এক বার থেকে আরেক বারের দূরত্ব 1 ফিট মানে 12 ইঞ্চি, তাহলে স্টিল লাগবে 0.26 ইঞ্চি স্কয়ার, এরকমটা মিন করে। এখন যাই হোক, আমাদের কত আছে একবার থেকে আরেকবার ক্র্যাঙ্ক জোনে? সিন্স center to CKD bars spacing at interior support is 14 inch. So access steel areas required at interior support এত জাস্ট এটা বলে দিচ্ছে, বাট কিভাবে আসছে সেটা আমরা এখন ব্যাখ্যা করতেছি।
আমরা কিন্তু একটু আগে ছবিটা আঁকছি, সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, ওকে আমরা ক্র্যাঙ্ক বারটা শুধু ক্র্যাঙ্কের অংশটুকু আঁকি তাহলে ক্লিয়ার হবে। ওকে, এই যে ক্র্যাঙ্ক যাচ্ছে, আরেকটা ক্র্যাঙ্ক, এই যে এই দুইটা ক্র্যাঙ্ক দিয়ে বুঝাইলে হয়ে যাবে। এবং আমরা এটাও দেখাইছি দুই ক্র্যাঙ্কের মধ্যবর্তী দূরত্ব কিন্তু কত, 14 ইঞ্চি, সেন্টার টু সেন্টার। কিন্তু এইবারের সেন্টার থেকে এইবারের সেন্টার দূরত্ব কত, 14 ইঞ্চি। ঠিক আছে, কিন্তু আমার এখন আমি যদি এটাকে ক্রস সেকশন করে দেখাই তাহলে এরকম দুইটা গোল বার দেখতে পাবে, এরকম একটা বার আর এরকম একটা বার, যার সেন্টার টু সেন্টার, এই সেন্টার থেকে এই সেন্টার 14 ইঞ্চি। অন্য কথায় আমরা যদি বলি, ভালো করে যদি তোমরা তাকাও, দেখো সেন্টার টু সেন্টার দুই বারের জিনিসটা দেখো, বাম পাশে বারের হাফ, ডান পাশে বারের হাফ, তার মানে হাফ হাফ মিলে এটাও কিন্তু 3 নাম্বার, এটাও কিন্তু 3 নাম্বার, তার মানে 10 মিলি আমাদের। তাহলে বাম পাশে বারের হাফ, ডান পাশে বারের হাফ, দুইটাকে যোগ করলে একটা 3 নাম্বার পাই, এবং একটা 3 নাম্বারের এরিয়া কিন্তু 0.11 ইঞ্চি স্কোয়ার। এবং এই এরিয়াটা কতটুকুর মধ্যে পাইছি, 14 ইঞ্চির ভিতরে। তার মানে আমরা এই যে ইন্টারের সাপোর্টে ক্র্যাঙ্ক করে নিয়ে গেলাম, প্রতিটা দুইবারের মধ্যে গ্যাপ আমার 14 ইঞ্চি, তাহলে এই 14 ইঞ্চিতে কত এরিয়া আছে, হাফ হাফ করে 0.11 আছে। ক্লিয়ার? এই হিসাবের উপর ভিত্তি করে এখন আমরা ওইটার হিসাবটা দেখাচ্ছি। আমরা রাইটে জায়গায় ক্যালকুলেশনটা করতেছি। আমাদের ইন্টারের সাপোর্টে প্রতি ফিটে লাগবে এত, এটা এই পয়েন্টটা দিয়ে খেয়াল করো তোমরা, প্রতি ফিট মানে 12 ইঞ্চিতে এত লাগবে, কিন্তু আমার দুই ক্র্যাঙ্কের গ্যাপ কত, 14 ইঞ্চি। এখন ঐকিক নিয়ম ফলো করো তাহলেই হবে। আমার প্রতিটা দুই ক্র্যাঙ্কের মধ্যে গ্যাপ হচ্ছে 14 ইঞ্চি, এবং 14 ইঞ্চিতে এরিয়া কত আছে, হাফ হাফ করে 0.11। হাফ হাফ করে 0.1 মানে কি, আমরা 3 নম্বর নিয়েছি দেখে হাফ হাফ করে। তাহলে সেই হিসাবে আমার কত লাগার কথা, 12 ইঞ্চি যদি হইতো তাহলে আমার এত লাগে, 14 ইঞ্চি আছে কত লাগবে। তাহলে এই পয়েন্ট থেকে আসতেছি, জাস্ট ঐকিক নিয়ম। মনে করো তোমার স্পেসিং, একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের স্পেসিং মনে করো 12 ইঞ্চি। কিভাবে হিসাবটা আনতেছি, এই পয়েন্ট থেকে 0.26 ইঞ্চি স্কোয়ার পার ফিট, এইভাবে আনতেছি হিসাবটা। ফিট মানে 12 ইঞ্চি। তাহলে একটা বার থেকে একটা ক্র্যাঙ্ক বার থেকে আরেকটা ক্র্যাঙ্ক বারের দূরত্ব যদি 12 ইঞ্চি হয়, তাহলে এরিয়া লাগতেছে 0.26 ইঞ্চি স্কোয়ার, কিন্তু আমার বাস্তবে আছে কত, 14 ইঞ্চি। তাহলে 14 ইঞ্চিতে কত, তাহলে সেইটা যদি ঐকিক নামে করো তাহলে ওকে, স্পেসিং এটা জাস্ট রাফে করব, স্পেসিং যদি 12 ইঞ্চি হয় তাহলে স্টিল লাগতেছে কত, এভাবে কত লাগতেছে, 0.26। 1 ইঞ্চি হলে 0.26 ডিভাইডেড বাই 12। কিন্তু আমার দুই ক্র্যাঙ্কের মধ্যে গ্যাপ কত, 14, তাহলে 14 হলে কত লাগবে, 14 হলে লাগবে 0.26 গুণন 14 ডিভাইডেড বাই 12, এতটুকু লাগবে। হিসাবটা কোত্থেকে আসতেছে, যেটা আমরা দেখাইলাম, এই হিসাব থেকে আসতেছে। তাহলে আমরা নিলাম যে আমরা ইন্টেরিয়র সাপোর্টে যদি একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের দূরত্ব 12 ইঞ্চি হয়, তাহলে টোটাল এরিয়া লাগবে 0.26, কিন্তু আমার বাস্তবে একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের দূরত্ব আমরা দেখছি 14 ইঞ্চি, সেই হিসাবে 14 ইঞ্চিতে লাগবে এত, এটা লাগবে। কিন্তু 14 ইঞ্চিতে রিয়েলি আছে কত, একটু আগে দেখাইছি, একটা ক্র্যাঙ্ক, এই যে আরেকটা ক্র্যাঙ্ক, গ্যাপ
এই যে, এবং এখান থেকে এর দূরত্ব 14 এবং হিসাবের মধ্যে এর হাফ এবং এর হাফ এবং হাফ 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 করে আছে টোটাল, এর ভিতরে আছে তাহলে পয়েন্ট কত 11। এটা 3 নাম্বার, এটাও 3 নাম্বার, তাহলে হাফ 3 মানে একটা ফুল 3। তাহলে 14 ইঞ্চিতে আমার আছে 0.11, কিন্তু 14 ইঞ্চিতে হিসাবেও তো আমার লাগবে কত এত, আছে আমার 0.11, লাগবে আমার এত, তাহলে অতিরিক্ত কত লাগবে? তাহলে টোটালটা থেকে 0.11 বাদ দিলেই অতিরিক্তটা লাগবে। সেই হিসাবটাই কিন্তু এই যে করা আছে, দেখো এই হিসাবটা, এই যে, আর এই হিসাবটা এই যে, তাহলে আমার লাগবে এত, আছে 0.11, অতিরিক্ত কত লাগবে 0.193। এই অতিরিক্তটাই হয়ে যাবে কি দুই ক্র্যাঙ্কের মাঝে এক্সট্রা টপ। তো এখন 0.193 এমন একটা বার বসাইতে হবে, এমন একটা কি দুইটা, যার টোটাল ক্রস সেকশনাল এরিয়া 0.193 সমান বা একটু বেশি হয়। সো আমরা দেখলাম আমরা যদি একটা 3 নম্বর নেই তাহলে 0.11 হয়, দুইটা 3 নম্বর দিলে 0.22 হয়, কিন্তু আমার লাগবে 0.193। সেক্ষেত্রে আমরা কি করছি, একটা 4 নম্বর নিয়েছি। একটা 4 নম্বর কেন, একটা 4 নম্বরের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 0.20, অনেকটা কাছে। ইচ্ছা করলে আমরা দুইটা 3 দিতে পারতাম, তাহলে হয়তো 0.22, কোনো সমস্যা ছিল না। তাহলে এই হিসাবটা তোমরা ভালো করে দেখবে। আমরা এখানে একটা 4 নম্বর নিচ্ছি, তাহলে ইউজ 112 মিলি এক্সট্রা টপ ইন বিটুইন টু সিকিউরিটি বার্স ইন ইন্টারিয়র সাপোর্ট। নাও আমরা এটা যদি এই ছবিতে দেখাই, কোথায় বসাইছি, এই যে দুই ক্র্যাঙ্কের মাঝে একটা 4 নম্বর এক্সট্রা টপ বসছে, এবং এই এক্সট্রা টপের লেংথ বিমের ফেস থেকে ইন্টেরিয়র বিম হলে L/3, এক্সটেরিয়র বিম হলে L/4, আর L হচ্ছে এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টার, আর আমাদের এই অঙ্কে L হচ্ছে 15 ফিট। আর দুই ক্র্যাঙ্কটা কোথায় ছিল, এই যে দুই ক্র্যাঙ্ক বার, এই যে একটা ক্র্যাঙ্ক এবং এই যে একটা ক্র্যাঙ্ক, দুই ক্র্যাঙ্কের মাঝে একটা 4 নম্বর একেবারে ইকুয়াল ডিস্টেন্সে বসানো হয়েছে। এর অর্থ এই গ্যাপ এবং এই গ্যাপ চোখের আন্দাজে বসানো হয়েছে। এখন যদি দুইটা বসাইতাম তাহলে দুটাকেও ওই ইকুয়াল ডিস্টেন্স চোখের আন্দাজে আমরা বসাই দিতাম। দ্যাট ইজ কল এক্সট্রা টপের হিসাব। তো আশা করি এইটা তোমরা দেখবে, আর যদি না বুঝো তারপর তো আমাদেরকে জিজ্ঞেস করবে। এখানেও একই জিনিস, আরো কাছাকাছি যদি আমরা দেখি, এই যে একটা ক্র্যাঙ্ক, এই যে একটা ক্র্যাঙ্ক, এই ক্র্যাঙ্কের মধ্যে দূরত্ব ছিল আমাদের 14 ইঞ্চি, এবং এর হাফ মিলে 14 ইঞ্চিতে আছে 0.11। আমরা হিসাব করে দেখছি অতিরিক্ত লাগে, এবং অতিরিক্ত হচ্ছে 0.193। সেই পরিমাণ হিসাবের বারটা এই যে এক্সট্রা বিষয়ে বসায় দেওয়া হয়েছে। একই জিনিস আমরা প্রযোজ্য করব এক্সটার্নাল সাপোর্টেও। ওকে, এক্সটার্নাল সাপোর্টে মোমেন্টটা লিখলাম, বি আগের মতো 1 ফিট স্ট্রিপ 12 ইঞ্চি, ডি আগের মতোই, এবং সমস্ত ইউজ করে আমরা পেলাম 0.0014। স্টিল আগের মতো বের করতে হবে, ফার্স্টে রো বিডি করি 0.107 ইঞ্চি স্কোয়ার। ইউ ক্যান সি যে টেম্পারেচার বার কিন্তু 0.180 ইঞ্চি স্কোয়ার লাগার কথা, কিন্তু এখানে গিয়ে কমে গেল। এক্সটেরিয়র সাপোর্টে মেইন বারের এরিয়া 0.107 ইঞ্চি স্কোয়ার পার ফিট। আমি যদি এই পরিমাণ স্টিল এক্সটেরিয়র সাপোর্টে দেই, মানে উপরে, তাহলে কিন্তু আমার টেনশন রিলিজ হলেও ওইখানে কিন্তু টেম্পারেচারের কারণে সংকোচন সম্প্রসারণ আটকাবে না, কারণ আমার এই পরিমাণ স্টিল লাগবে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, 0.107 না দিয়ে এটাকে আরো বাড়িয়ে টেম্পারেচার বারে সমান করে নিয়ে আসতে হবে, যেটা আমরা এখানে লিখছি। সো ইউজ এস সমান 0.18 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তার মানে এটাকে আমরা দিচ্ছি না, বাড়িয়ে দিয়েছি স্টিল। এখন এতে ঝামেলা শেষ হয়ে যাবে, এতে কি হবে, টেনশনও রিলিজ হয়ে যাবে,
আবার টেম্পারেচারের কারণে কোনো ক্র্যাক হবে না। একই জিনিস ক্যালকুলেশন এখানে। এখন আবার দেখো 0.1 ইঞ্চ স্কয়ার পার ফিট, এর অর্থ একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের দূরত্ব যদি 12 ইঞ্চি হয় তাহলে লাগবে 0.18। 1 ইঞ্চি কত, আর আমাদের দুই ক্র্যাঙ্কের মধ্যে গ্যাপ কত আছে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি কত, এই যে যেটা ইন্টারিয়র সাপোর্টে যাবে দেখাইলাম, কিন্তু বাস্তবে দুই ক্র্যাঙ্কের মধ্যে 14 ইঞ্চি গ্যাপে আছে কত 0.11। অতিরিক্ত লাগবে কত, এই দুটো থেকে বিয়োগ করো 0.10। সো 0.10 তো একটা 3 নম্বর দিলে হয়ে যায়। ওকে, use 10 milli extra top in between security bars. Finished. So এই হলো ম্যাটার্স। তারপর তোমরা দেখতেই পাইতেছো ক্রস সেকশনাল ছবিটা আঁকা হয়েছে, শর্ট ডিরেকশনের ক্রস সেকশন ছবি। এখন আমি ক্রস সেকশন করব কোন ডিরেকশনে, শর্ট ডিরেকশনে, এই যে এভাবে কেটে এদিকে তাকাবো। ওকে, যদি এভাবে কাটি তাহলে তোমরা পরিষ্কার দেখো কে কে কাটা যাবে না, যে কাটা যাবে না তাকে আমি হলুদ কালি দিয়ে আঁকতেছি। দেখো এই যে শর্ট ডিরেকশনে নিচ দিয়ে যেই বারটা গেছে এ কাটা যাবে না। খেয়াল করো মিড স্পানে কাটা যায় নাই, একটা নিচ দিয়ে চলে গেছে এবং একটা উপরে চলে গেছে, আমরা এরকম দেখব। যে কাটা গেছে তাকে আমি লাল কালি দেখতেছি। মিড স্পানে আমরা উপরে দেখব যে এরকম গোল গোল করে লং ডিরেকশনে টেম্পারেচার বার কাটা গেছে উপরেরটা, কারণ এটা উপরে বসানো। একই যখন উপরে যাব তখন এখানে এর এর নিচে থাকবে, কিন্তু হলুদটার নিচে থাকবে, বাট নিচে থাকবে টেম্পারেচার বার, এই যে গোল। এরপরে দুইটার মাঝে আমরা যে একটা এক্সট্রা টপ দেখবো, যেটা 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 আমি আঁকতেছি সবুজ কালিতে, এই যে এটাকে আমি আরো নিয়ে এদিকে নিয়ে যাই এবং এই যে এখানে এটা নিচে কাটা থাকবে এরকম, এবং হলুদটা এই যে উপরে উঠে চলে গেল, এই যে উপরে চলে গেছে। আর এক্সট্রা টপ যেটা বাম পাশ থেকে, ওখানে ওখানে আমার এক্সটেরিয়র সাপোর্টে আমাদের বাম পাশেটা এক্সটেরিয়র সাপোর্ট, ওখানে একটা 10 মিলি এক্সট্রা টপ, আর ডান পাশের হচ্ছে ইন্টেরিয়র, সেখানে একটা 12 মিলি এক্সট্রা টপ। সো তোমরা দেখতেই পাইতেছো কিরকম ছবিটা হবে। তো সেম জিনিসটা এখন আমরা আমাদের যে এখানে আঁকা আছে সেটার সাথে মিলাচ্ছি। ইউ ক্যান সি, এই যে আমি এটার উপর ওকে এক্সটেরিয়র, যেহেতু এটা এক্সটেরিয়র সো 90 ডিগ্রি হুক হবে বিমে। তারপর এই যে আসতেছে যেটা ক্র্যাঙ্ক বারটা এক্সটেরিয়র থেকে, এই যে ক্র্যাঙ্ক, এই যে চলে গেল, তারপর ইন্টেরিয়র সাপোর্টে এই যে চলে গেল। আর সোজা যেটা সোজা সেটা যেটা ক্র্যাঙ্ক হয় নাই, বিমের তলদা চলে গেছে, এই যে এইভাবে চলে গেল। এবং এক্সট্রা টপ যেটা ছিল আমরা দেখাইছি, বাম দিক থেকে আসছিল একটা 3 নম্বর এক্সট্রা টপ, আর ডান দিক থেকে দুই ক্র্যাঙ্কের মাঝে আসছে একটা 4 নম্বর এক্সট্রা টপ। এছাড়া কাটা গেছে কারা, লং ডিরেকশনের বারগুলি কাটা গেছে। ইউ ক্যান সি, এই যে এই ছবিতে হালকা কিছু কারেকশন আছে। আমরা টেম্পারেচার বারের যে ব্যাপারটা বলেছিলাম, মিড স্পানে যেখানে ক্র্যাঙ্ক হবে ওখানে একটা এরকম থাকবে, তারপর যখন ক্র্যাঙ্ক উপরে যাবে নিচে হবে একটা, এটা বাদ, এটা বাদ, আসলে এটা এখানে হবে না। সো এখানে একটা, তারপর জিগজ্যাগ আকার এখানে একটা, এখানে একটা, এই যে তদ্রুপভাবে এখানে একটা, ঠিক আছে, এখানে একটা, এটা বাদ, এখানে একটা, তারপর এখানে একটা, এরকম জিগজ্যাগ আকারে। ইউ ক্যান সি দ্যাট, যেটা আমরা বলেছিলাম যে এইখানে কিন্তু টেম্পারেচার বার এখান থেকে এতটুকু 7 ইঞ্চি, কিন্তু জিগজ্যাগ হওয়ার কারণে এখান থেকে এটা হয়ে যাবে 14 ইঞ্চি, এখান থেকে এটা হবে 14 ইঞ্চি, তবে এইবার আর এইবারের গ্যাপ কিন্তু আবার 7 ইঞ্চি। তদ্রূপভাবে এই যে বারটা আমি এখানে দেখালাম, এইবার
এবং এই বারের হরিজন্টাল ডিসটেন্স 7 ইঞ্চি, কিন্তু এই বার থেকে এই বারের হরিজন্টাল ডিসটেন্স 14 ইঞ্চি, কারণ জিগজ্যাগ হয়েছে সে, এই দেখো জিগ জ্যাগ। কিন্তু মিড স্পান পর্যন্ত পুরা বার কিন্তু পাশাপাশি পড়ছে লং ডিরেকশনের। সো এটা খেয়াল রাখতে হবে। এবং এক্সটেরিয়র টপ, যেটা এক্সটেরিয়র বিম থেকে, এক্সটেরিয়র টপ L/4 আর ইন্টেরিয়র বিম থেকে তোমার L/4 এবং ইন্টারিয়র বিম থেকে L/3। আর ক্র্যাঙ্ক ইন্টারিয়র বিম হোক কি এক্সটেরিয়র বিম হোক, সবগুলি কিন্তু L/4। আমার L কত? 15 ফিট। এবং তোমরা জানো যে এক্সটেরিয়র বিম, আর যখন আমরা বিম করছিলাম তখন এক্সটেরিয়র কলাম হলে সবসময় এই ডিস্টেন্স কিন্তু 3 ইঞ্চি থাকে, সেই যে 3 ইঞ্চি আছে এখানে।